এখানে আপনি বলতে পারেন যে বাংলাদেশিদের ক্ষেত্রে গ্রান্টের অবস্থান মাত্র 29%। সেটা কেন কম? মেরিট আছে কেসের, কিন্তু আপনার লয়ার হয়তো যেভাবে সাবমিট করার কথা, প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা জিনিসকে আপনার হাইলাইটে নিয়ে আসার ব্যাপারে বা ফাইলটাকে সুন্দর করে গোছানোর ব্যাপারে, সেই কাজটা যদি আপনার লয়ার আপনাকে সহায়তা না করে, অবভিয়াসলি আপনার রেটটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। অ্যাসাইলাম ক্লেম কিন্তু করা যায় একবার। You cannot claim like again and again. Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. মাইগ্রেশন অ্যাডভাইজারি তথ্য অনুযায়ী 2024 সালে ব্রিটেনে 1,84,000 অ্যাসাইলাম আবেদন করেছে, গৃহীত হয়েছে, যা 2023 সালের তুলনায় 18% বেশি, এবং 2024 সালে আবেদনপত্রের মোট 47% অ্যাসাইলাম আবেদন গৃহীত হয়েছে। এবং এই অ্যাসাইলাম আবেদনের মধ্যে আমরা যদি ডাটাতে যাই, শীর্ষ 15টি দেশের তালিকা করেছে মাইগ্রেশন অ্যাডভাইজারি। আপনি দেখুন, প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। তো ব্যারিস্টার সঞ্জয় রায় যত রিফিউজি স্ট্যাটাস যারা পান, এর মধ্যে তালিকার পঞ্চম স্থানে বাংলাদেশ। ইংল্যান্ডে যত রিফিউজি স্ট্যাটাস পায় বিভিন্ন দেশের যে তালিকা করা হয়েছে, সেই তালিকার শীর্ষ 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আপনি যদি এই তথ্যগুলো একটু বিশ্লেষণ করেন। না, অবভিয়াসলি আপনি দেখবেন যেখানে লাইক আফগানিস্তান কেন প্রথম, আফগানিস্তানে যে সমস্যাগুলো রয়েছে, এবং আপনি যে দেখেছেন যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে যেভাবে আফগানিস্তানের সাথে তো অ্যাকচুয়ালি বাংলাদেশকে কম্পেয়ার করলে চলবে না, বাট আপনি যদি এর দিক দিয়ে গ্রান্টেড, ইনিশিয়াল গ্রান্টেড দিক দিয়ে দেখেন, আপনি দেখবেন যে হ্যাঁ, আফগানিস্তান থেকে 99% দেখেন আপনি উপরে 2023-তে গৃহীত হয়েছে ইনিশিয়াল ডিসিশন গ্রান্ট রেট ইন 2023। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে বাংলাদেশিদের ক্ষেত্রে গ্রান্টের অবস্থান মাত্র 29%। সেটা কেন কম? সেই বিষয়ে আমি প্রশ্ন করতে পারি। বাট আপনি যদি আমাকে বলেন যে আফগানিস্তানের সাথে বাংলাদেশকে কম্পেয়ার করতে, এটা আসলে আফগানিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক মানে তাদের অবস্থা তো একরকম না। অবভিয়াসলি আফগানিস্তান আপনারা জানেন যে বহু বছর যাবত একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখনো তালেবান সরকারের ক্ষমতায়, এবং বহু সমস্যা তাদের রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে তো আর ওই রকম বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক সংকট এটি চলমান, এবং গত জুলাই আগস্টের পর থেকেও আপনি দেখুন বাংলাদেশের যে চলমান রাজনৈতিক সংকট রয়েছে, অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করছেন। তো সেক্ষেত্রে মাইগ্রেশন অ্যাডভাইজারির এই প্রতিবেদনে আপনি দেখুন বাংলাদেশের গ্রহণের প্রবণতা 29%, তবে একটু বেড়েছে। 2019 সালে 34% ছিল, আর আর কি 29% হয়েছে। তো এই একটু কমেছে। হ্যাঁ, তো এই প্রবণতা কমলো কেন? না, কমলো কেন, এটা তো বেসিক্যালি আপনার দেখেন আপনার 2023 কিন্তু এটা হ্যাঁ। সো অবভিয়াসলি আপনার বর্তমান যে পরিস্থিতি, সেটা তো সৃষ্টি হয়েছে লাইক লাস্ট ইয়ার 24 আপনার অগাস্টের পর থেকে। সো অবভিয়াসলি এটা আমার ধারণা, এটা ডেফিনেটলি ইন নিয়ার ফিউচার যখন তারা নতুন ডেটা দিবে, সেখানে দেখবেন যে আপনি একটু বাড়ার সম্ভাবনাটা বেশি। কারণ হচ্ছে যে প্রচুর ক্লেম হয়েছে বিগত দিনগুলোতে, আপনার স্পেশালি 5th of অগাস্টের পর থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলতে পারেন যে হ্যাঁ, ওদের দেশের তুলনায় বা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের আপনার সাকসেস রেটটা কম কেন? সেই ক্ষেত্রে আমি অনেকগুলো কারণ রয়েছে। অবভিয়াসলি বাংলাদেশের যে ওভারঅল যে অবস্থা, এটা তো একটা মানে আফগানিস্তানের সাথে কম্পেয়ার করলে বা সিরিয়ার সাথে কম্পেয়ার করলে বা আরো যেসব যুদ্ধ বিধ্বস্ত দেশ রয়েছে লাইক ইউক্রেন রয়েছে, এইসব দেশের সাথে কম্পেয়ার করলে চলবে না। বাট ওভারঅল আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে কিন্তু এটা হতে পারে। যেমন হতে পারে যে আপনার হয়তো মেরিট আছে কেসের, কিন্তু আপনার লয়ার হয়তো যেভাবে সাবমিট করার কথা, প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা জিনিসকে আপনার হাইলাইটে নিয়ে আসার ব্যাপারে বা ফাইলটাকে সুন্দর করে গোছানোর ব্যাপারে, সেই কাজটা যদি আপনার লয়ার আপনাকে সহায়তা না করে, অবভিয়াসলি আপনার রেটটা কিন্তু
অটোমেটিক্যালি কমে যাবে, বিকজ আপনার লয়ার কিন্তু সবকিছু জানে যে কোন কোন ক্ষেত্রে আপনাকে রিফিউজ করতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনার যথাযথ এবং রেলিভেন্ট এভিডেন্স যদি না দিয়ে দেয়, তাহলে অবভিয়াসলি আপনার রেটটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এই অ্যাসাইলাম ক্লেমের আপনি জানেন যে আপনার 2টা ইন্টারভিউ সাধারণত নিয়ে থাকে। প্রথমটাকে আমরা স্ক্রিনিং ইন্টারভিউ বলি, আর দ্বিতীয় যে ইন্টারভিউটা সেটাকে আমরা সাবস্টেন্টিভ ইন্টারভিউ বা মেইন ইন্টারভিউ বলে অনেকে অ্যাসাইলাম ইন্টারভিউ বলে, কারণ প্রথমটাকে ধরা হয় জাস্ট রেজিস্ট্রেশন পারপাস। এটা ইজ নট এ অ্যাকচুয়াল ইন্টারভিউ, এটা জাস্ট টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসাইলাম ইন্টারভিউ বা মূল আবেদন বা সাবস্টেন্টিভ ইন্টারভিউ। তো ওই ইন্টারভিউতে কিন্তু আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করবে যে এই প্রশ্নগুলো। আপনার লয়াররা কিন্তু সাধারণত এই জিনিসগুলি জানে। সো এই জিনিসগুলি যদি আপনাকে যথাযথ উত্তর, আমি বলছি না যে আপনি কোচিং করে দিবেন, আপনি সব শিখাই দিবেন, ব্যাপারটা তা, কিন্তু আপনার যদি মেরিট থাকে, আপনার যে কেসের যথাযথ একটা মেরিট থাকে, আপনি অবশ্যই তাকে, আপনার আইনজীবী অবশ্যই আপনাকে দেখিয়ে দেওয়া উচিত যে কোন কোন ক্ষেত্রে আপনাকে প্রশ্ন আসলে আপনার কি কি এভিডেন্স সহ ডকুমেন্টগুলি জমা দিতে হবে। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। মানে আপনাকে অবশ্যই আপনার কেসটা বুঝতে হবে। আপনি দেশে গেলে কেন আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন আছে সেটা কিন্তু আপনাকে উইথ ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণটা দিতে হবে। সো অবভিয়াসলি আপনি যদি সমস্ত ডকুমেন্ট কোনটার জন্য কোনটা, আপনি অ্যাটলিস্ট আপনি নিজে না জানলেও আপনার আইনজীবী কিন্তু জানবে যে কি কি ডকুমেন্ট আপনার রয়েছে, কোনটা কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভাইটাল। সো এখানে আইনজীবীর আমি মনে করি একটা বিরাট ভূমিকা রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে, যেমন গতকালকে একটা ক্লায়েন্ট আসছিল, সে কিচ্ছু জানে না, সে নিজে অ্যাপ্লিকেশন করে দিয়েছে, একবার এক কথা বলেছে, হয়তো তার কেসের মেরিট রয়েছে, কিন্তু সে প্রথম ইন্টারভিউতে গিয়ে বলছে এক কথা, তার ভুলে যাচ্ছে, মনে থাকতেছে না। তো এই যে ভুলে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে এই ধরনের কেস স্টাডিও আমরা অনেক ক্ষেত্রে শুনি। এই যে প্রথমে একটু লয়ারের সাথে কথাবার্তা বলে, এরপরে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিল, এরপরে কোনো একজন বড় ভাই অথবা কোনো একজন কারোর মাধ্যমে যোগাযোগ করলো, এই তুমি লয়ারের কাছে গেলে তো তোমার এই পয়সাটা লাগবে, তুমি কেন এই অর্থটা দিবা, তুমি আচ্ছা আমার বড় ভাই অ্যাপ্লিকেশনটা করে দিবে। এখন বড় ভাই যখন ফেলিউর হয়, হ্যাঁ, তখন আবার লয়ারের কাছে যায় যে ভাই যত টাকা লাগে আমি এটা করে দিব, আমি তো এখন আর পারতেছি না। কিন্তু এই যে আমি তো আর পারতেছি না, এটা যখন সে ঠেকে যায় তখন বুঝে। এই ব্যাপারে আমি একটু বলি। এই যে আপনি যে বললেন যে এমন একটা সময় যদি আপনি লয়ার কাছে আসেন, ধরেন আপনি ক্যান্সার ট্রিটমেন্টের কথা, হ্যাঁ, আপনি ক্যান্সার ট্রিটমেন্টটা করতে হবে যখন এটা ইনিশিয়াল স্টেজে ধরা পড়েছে। অ্যাসাইলামটা একদম আপনি ক্যান্সারের মতো। আপনি যদি প্রথমেই আপনার প্রথম ইন্টারভিউতে যদি আপনি গিয়ে সবকিছু গোলমাল পাকিয়ে আপনি যে পরবর্তীতে আপনি লয়ারের কাছে যান, আপনার অ্যাসাইলাম হয়তো রিফিউজ করে দিয়েছে, আপিলে রিফিউজ হয়ে গেছে, এখন আপনি আমার কাছে আসছেন। সমস্যাটা হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেমটা করা যায়, আমি সবসময় বলি যে অ্যাসাইলাম ক্লেম কিন্তু করা যায় একবার। ইউ ক্যানট ক্লেম লাইক এগেইন এন্ড এগেইন। আপনি বলতে পারবেন না যে আমি আজকে পলিটিক্স করি, আমি আজকে আমার এই সমস্যা, আজকে আমার দেশে আমি আজকে ব্লগার, আজকে আমার অন্য সমস্যা। এক এক সময় গিয়ে এক এক কথা বলার অ্যাবসলিউটলি কোনো সুযোগ নাই। অ্যাসাইলাম একবার, এবং আপনার ক্রেডিবিলিটি যখন একবার নষ্ট হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, আপনাকে যখন প্রথমবার বিশ্বাস না করে, সো ইট বিকামস ভেরি ডিফিকাল্ট যে হোম অফিস আপনাকে পরবর্তীতে কেন বিশ্বাস করবে। বিকজ আপনি হয়তো দেখা গেছে আগে প্রথম যখন ক্লেম করছেন, আপনি আইদার ডিসেপশন করেছেন, ভুল তথ্য দিয়েছেন, মিথ্যা তথ্য দিয়েছেন, আপনি ভুয়া ডকুমেন্ট দিয়েছেন, বা হয়তো আপনার পক্ষে যে সাক্ষী দিয়েছে তার ক্রেডিবিলিটি হয়তো মানে নেয়ার মতো না, ধ্বংস হয়ে গেছে। এই যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি না বুঝে না জেনে, এটা আগুনে ঝাঁপ দেওয়ার মতো। আপনি যদি না জেনে, প্রপারলি না জেনে ক্লেম করে নিজে না বুঝে যদি এই কাজটা করেন, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। সো এখানে আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনি আপনার এখানে যারা লিগ্যাল এইড সলিসিটার রয়েছে তাদের সাথে কথা বলুন। আপনার টাকা পয়সা লাগবে না, ইউ ক্যান ডু ইট অ্যাবসলিউটলি ফ্রি।
কিন্তু আপনি নিজে পণ্ডিতি করে যদি আপনার জিনিসটাকে ধ্বংস করে দেন, পুরা কেসটাকে নষ্ট করে দেন, মেরিটটাকে নষ্ট করে দেন, হিস্ট্রিটাকে আপনার নষ্ট করে দেন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে এই ক্লেমটাকে উত্তরণের ক্ষেত্রে আপনার বিরাট এবং উইন্ডো শপিং এর মতো করে, আজকে এই লয়ারের কাছে, কালকে সেই লয়ারের কাছে, এরপর এই লয়ার আমার 200 পাউন্ড কম চেয়েছে, ওই লয়ার 300 পাউন্ড বেশি চেয়েছে। এই যে বাজার যাচাই করার একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে। আপনিও কি এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছেন যে প্রথম দিন এসে একটু সাক্ষাৎকার নিয়ে এরপরের দিন থেকে আর খবর নাই, এরপরে আবার আসছেন উনি, যখন ওই বড় ভাই ওনার ব্যর্থ হয়েছে, এরপরে আরেক লয়ারের কাছে গেলেন, গিয়ে ওই লয়ার সম্পর্কে কিছু কথাবার্তা বলে, ভাই উনি তো আমার জীবন শেষ করে দিয়েছেন, এখন আমাকে উদ্ধার করেন। না, এটা আপনি যেটা বলছেন যে এটা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের একটা অধিকার আছে যে উনি বাজারটা যাচাই করতেই পারেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, উনি যদি বেশ কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইস নিতে চান, এটা অ্যাবসলিউটলি নো প্রবলেম। আপনি মনে করেন যে একটা জিনিস কিনবেন, আপনি 2-3টা দোকানে যাচাই করতেই পারেন, এটাতে আমি কোনো খারাপ কিছু দেখছি না। এটা এমনও হতে পারে যে 2-4-5 জন লয়ারের সাথে কথা বলার পর হয়তো ওনার একজনকে ভালো লাগবে, ওনাকে হয়তো কাজটা দিতে পারেন। সো এটাতে কিন্তু সমস্যা আমি অ্যাবসলিউটলি দেখছি না। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি অবশ্যই কোনো না কোনো দক্ষ আইনজীবীর মাধ্যমে সঠিক পরামর্শ নিয়ে এই কাজগুলি করবেন। স্পেশালি অ্যাসাইলামের ক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একবার নষ্ট হয়ে গেলে এটাকে আর ঠিক করা সহজে যায় না। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি প্রথমেই যদি এরকম প্ল্যান করেন যে আমি একটা ক্লেম করব, কি কি এভিডেন্স লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই জিনিসটা প্রমাণ করতে আমার কি কি আছে বা কি কি নাই, কি কি আনতে হবে দেশ থেকে। সো সবকিছু আপনি ভালোভাবে বুঝে তারপর আপনি অ্যাসাইলামটা করবেন। কারণ হচ্ছে যে আদারওয়াইজ আপনার ক্লেম যদি যদি একবার আপনাকে বিশ্বাস না করে, আপনার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেলে ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট আপনার পরবর্তীতে হোম অফিসকে বোঝানো যে আপনি আগে মিথ্যা কথা বলেছেন কিন্তু এখন সত্য কথা বলতে চান। সো এটা ভেরি ডিফিকাল্ট। সো এই জন্য আমি বলবো যে অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন এবং আপনারা আশা করি এতে সাকসেসফুল হতে পারবেন।